সালটা 1951। পরাধীনতার গ্লানি মুছে নবদিগন্তের পথে একটু একটু করে উন্নীত হচ্ছে ভারতবর্ষ। দিল্লিতে প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে এশিয়ান গেমস। এপার বাংলা তখন তার রাজনৈতিক ও সামাজিক ভিত্তি আরও সুসংহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখন উদ্বাস্তু সমস্যার মোকাবিলা। ওপার বাংলা তখন স্বাধীনতার পরবর্তী পূর্ব পাকিস্তান। বছর তিনেকের জড়তা কাটিয়ে প্রতিপক্ষের ষড়যন্ত্র ব্যর্থ করে বাংলা ভাষার দাবিটা পূর্বের সমস্ত ব্যর্থতার বোঝা ঝেড়ে ফেলে পুনরায় একটু একটু করে ভাষা আন্দোলনের বীজ বপন করছে। সেই বছরই 10ই সেপ্টেম্বর, বাংলার 1358 সনের 24শে ভাদ্র সোমবার, পূর্ববঙ্গেরই ময়মনসিংহ জেলার ঘাটাইল থানার জামুরিয়া গ্রামের পূব বাড়িতে শৈলেন্দ্রনাথ গুহ ও বাসন্তী গুহর কোল আলো করে জন্ম নিল এক কন্যা সন্তান। বাড়ির প্রথম সন্তান, তাই ঠাকুমা আদর করে নাম রাখলেন বিশাখা। তারপর কেমন কাটলো বিশাখা দেবীর জীবন? বছর কয়েক আগে ভয়াবহ সেই করোনার দিনগুলো আমাদের প্রত্যেকের জীবনকেই নাড়িয়ে দিয়ে গিয়েছিল। দিনের পর দিন গৃহবন্দী মানুষ অজান্তেই নিজেকে হারিয়ে ফেলেছিল একাকিত্বের অন্দরমহলে। এমন এক অদ্ভুত সময়ে জীবন যখন থমকে দাঁড়িয়ে, ঠিক তখনই বিশাখা দেবী ভাবলেন এখনই হয়তো জীবনের কথা শব্দবন্দি করার উপযুক্ত সময়। তিনি আর দেরি করেননি। কলমের আঁচড়ে একের পর এক ডায়েরির সাদা পাতা ভরে উঠল তার জীবন স্মৃতিতে। তার সেই ডায়েরিকে আধার করেই আজ শোনাব তার জীবনের গল্প। গুহবাড়ির প্রথম সন্তান, তাই আদরের কোনো খামতি ছিল না। প্রথম সন্তান ছাড়াও অবশ্যই আরও একটা কারণ ছিল। উনি লিখছেন, আমার জন্মের আগে মায়ের মুখে এবং বাড়ির বড়দের মুখে শুনেছি আমার আগে মায়ের আরেকটি কন্যা সন্তান হয়ে মারা যায়। তাতে মা আমার খুব ভেঙে পড়েছিলেন এবং ডিপ্রেশনের মতোও হয়েছিল। 1.5-2 বছর বাদে আমি হলাম। আমাকে কোলে পেয়ে মা সব দুঃখ হতাশার থেকে মুক্তি পেলেন। আমি খুবই আদরের সন্তান ছিলাম। মায়ের চাইতে বাবা আমাকে বেশি ভালোবাসতেন। খুব আদরেই বড় হচ্ছিলাম। খুব আদরে বড় হলেও ছোট্ট মেয়েটির মধ্যে দয়া মায়ার কোনো খামতি ছিল না। গরিব দুঃখীদের জন্য ওই একরত্তি মেয়েটির মন বড় কাঁদত। দরজায় ভিখারি এলেই দৌড়ে যেত কিছু না কিছু নিয়ে। শুধু কি তাই, যে শৈশব কাটার কথা পুতুল আর খেলনা বাটিতে মগ্ন হয়ে, সেই শিশুর ভাবনায় চেতনায় তখন সহানুভূতি আর পরোপকারের চিন্তা। নিজের খেলার মাটির কলসি, তাতে করে ধান চাল ডাল যা থাকতো হাতের নাগালে, সেসব ভরে নিয়ে গিয়ে কোনো ভিখারি বা গরিব মানুষকে চুপি চুপি দেওয়ার কথা ওই বয়সে আর কজনই বা ভাবতে পারে। পুতুলের বিয়ে থেকে খেলনা বাটির সংসার কখন যে ওই একরত্তি মেয়েটাকে কল্পনা থেকে বাস্তবের সংসারে এনে ফেলেছিল, তা তার লেখা থেকেই জানা যাক। আমাদের এক জ্ঞাতি গুহ বংশের একটা ফ্যামিলি ছিল। ওদের সাংসারিক অবস্থা বেশি ভালো ছিল না। অনেকগুলো ছেলে মেয়ে। আমি আমার ওই কলসি ভর্তি করে করে বাড়িতে না বলে সংসারে মোটামুটি যা লাগে আমি ওদের দিয়ে আসতাম। মাঝে মধ্যে ধরাও পড়েছি, মায়ের কাছে বকুনিও খেতাম। কিন্তু বাবার জন্য মা আমাকে মারতে পারতেন না। সব সময় বাবার কোলে কোলেই থাকতাম আমি। বাবার কোল ছেড়ে ছোট্ট মেয়েটি তখন আর একটু বড়। বাড়িতে তখন আর এক নতুন অতিথি, বছর দুয়েকের ছোট বোন। ঢাকা জেলার মির্জাপুরে রণদা প্রসাদ সাহার ভারতেশ্বরী হোমস বলে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ছোট্ট বিশাখা শুরু করলো তার স্কুল জীবন। বাড়ির জেঠতুতো দিদিরা ওই স্কুল হোস্টেলেই থাকতো, তাই বিশাখারও থাকার বন্দোবস্ত হলো ওখানে।
1 বছর পরে 2 মাসের জন্য বাড়ি আসা। বাড়ির সকলকে ছেড়ে ওইভাবে আর বেশি দিন থাকতে পারল না মেয়েটা। তার কান্নাকাটিতে মন গলল বাবারও। বছর 2 পর তাই স্কুল হোস্টেলের পাঠ চুকিয়ে বাড়ির কাছেই একটা স্কুলে ভর্তি হলো সে। 5টা বছর ওই স্কুলেই কাটলো। তারপর 1963 সালে বড় জ্যাঠামশাইয়ের হাত ধরে ভারতে চলে আসা। এখানে এসে বছর 13 বিশাখা ভর্তি হলো 8ম শ্রেণীতে। শুরু হলো কৈশোর জীবনের নতুন অধ্যায়, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার লড়াই। জীবন কি আর অতই সহজ? ওপার বাংলায় তখন যুদ্ধ লাগলো। মিলিটারিদের অকথ্য অত্যাচার, হিন্দুদের ওপর পাকিস্তানিদের আগ্রাসন, চিঠিপত্র থেকে সব রকম যোগাযোগ বন্ধ হয়ে গেল। কেমন আছে বাবা মা ভাই বোন? মন খারাপ হয়ে গেল বিশাখার। তবু তার মনের ব্যথা কাউকে বুঝতে দিল না সে। পাছে কাকা কাকিমা কিছু বুঝতে পারে। এমনিতেই তার মনে হতো সে যেন বোঝার উপর শাকের আটি। তাই সে সব সময় চাইতো তাদের মন জয় করে থাকতে। তাই ভাই বোনেরা, এমনকি কাকা কাকিমা ঘুম থেকে ওঠার আগেও সংসারের অনেক কাজকর্ম সেরে ফেলতো কিশোরী বিশাখা। কাকার ট্রান্সফারেবল চাকুরি ছিল। ইরিগেশন ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি এখন আর নেই। কাকার সবচেয়ে ছোট সন্তান ছেলে। কাকিমাকে আমি কাটোয়া হসপিটালে ভর্তি করি ওই ছেলে হওয়ার সময়। খুব আনন্দ আমার। ছোট শিশু, আমি বরাবরই খুব ভালোবাসি। কাকিমার হসপিটালে ছুটি হলো, তারপর আমি ভাই সহ কাকিমাকে রিকশা করে বাড়ি নিয়ে এসেছিলাম। ছোট ভাইয়ের নাম আমিই দিয়েছিলাম, বাবু। সেই নাম আজও রয়ে গেছে। আমি ওকে পুরোপুরি দেখাশোনা করতাম। আমার ভালো লাগতো। কাকার বড় ছেলের নাম গৌর, ভালো নাম অরূপ। ও রহরা রামকৃষ্ণ মিশনে পড়তো। মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতো। আমার সঙ্গে তখন ওর তেমন সখ্যতা ছিল না। আমি বুঝতে পারতাম ও আমাকে খুব ভালোবাসে। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে বাড়ি এলো, ভালো রেজাল্ট করলো, জয়েন্ট দিল, বাঁকুড়া মেডিকেলে ভর্তি হলো। আমার সঙ্গে বাড়িতে অরূপ কম কথা বলতো, কিন্তু আমি বুঝতে পারতাম ও আমাকে বেশ পছন্দ করে। আমিও হায়ার সেকেন্ডারি দিলাম, 2nd ডিভিশনে পাশ করলাম, বাঁকুড়া খ্রিস্টান কলেজে ভর্তি হলাম। শুরু হলো বিশাখার কলেজ জীবন। ছোঁয়া লাগলো কলেজ প্রেমেরও। যদিও বিশাখার তরফ থেকে সেভাবে সায় মেলেনি। ছেলেটি কিন্তু খুব ভালোবাসত ওকে। বড় ব্যবসায়ী, বেনেদের ছেলে। তাই আরও ঠাকুমার জ্যাঠামশাই বেঁকে বসলেন, বেনেদের ঘরে মেয়ে দেবেন না। এরপরেও অনেক চিঠি পাঠিয়েছিল ছেলেটি। এদিকে এহেন পরিস্থিতিতে মানসিকভাবে খুব বিব্রত হয়ে উঠল বিশাখা। ওদিকে মা বাবার সঙ্গে যোগাযোগ বন্ধ। পরের কাছে থাকার চাইতে একটা নিজের শেল্টার হতো যদি। বিয়ে হয়ে চলে গেলে নিজের মনের ভারটাও হয়তো কমতো। কিন্তু কিন্তু সবটাই তো গার্জেনদের সম্মতির উপর। ভগবান বোধহয় এবার বিশাখার মনের অবস্থা বুঝতে পারলেন। 2nd ইয়ারে পার্ট 1 পরীক্ষার পর হঠাৎ করেই একটা সম্বন্ধ এলো। ছেলে গেজেটেড অফিসার, কোঅপারেটিভ ইন্সপেক্টর। কাকা কাকিমার মত হলো। ঘোষ বংশ কুলীন, তাই ঠাকুমা জ্যাঠামশাইরাও মেনে নিতে কোনো দ্বিধা করলেন না। বৈশাখ মাসে ছেলে আর তার 2 বন্ধু মিলে দেখতে এলো। প্রথমে আমার ফটো দেখে শ্বশুর শাশুড়ি পছন্দ করেছিলেন। তারপর ছেলেকে পাঠিয়েছিলেন। বললেন, তোর পছন্দ হলে বিয়ের ডেট ঠিক করে আসবি। আমার হাজব্যান্ডের অনেক মেয়ে দেখেও পছন্দ হচ্ছিল না। যাই হোক, দেখতে এসে বিয়ের তারিখ করতে চাইল আষাঢ় মাসে। কাকা বললেন, আষাঢ় মাসে আমাদের অসুবিধা আছে, শ্রাবণ মাসে করুন। ওরা রাজি হলো। বাড়ি গিয়ে মায়ের কথা অনুযায়ী ডেট হলো শ্রাবণ মাসের
24 কি 28 10th আগস্ট 1971 সাল 1971। মনে মনে একটু খুশি হয়েছিলাম, কিন্তু কোথায় যেন একটা দুঃখ ছিল ভাই বোনেদের জন্য, বিশেষ করে আমার ভাই তার থেকেও বেশি বন্ধু অরূপের জন্য। কৈশোর থেকে যৌবনে যখন পা দিলাম, যখন ভালো করে সব বিচার বিবেচনা করতে শিখলাম, তখন মনে মনে ভাবলাম, মা বাবার সঙ্গে কবে দেখা হবে জানি না, বিয়েতে মত দিয়ে দেওয়াই ভালো। সেটা তো আমার একান্ত নিজস্ব জায়গা হবে। আমার বাপের বাড়ি, বাবা, কাকা, জ্যাঠারা সবাই খুব খুব শিক্ষিত, কিন্তু সাথে সাথে প্রচণ্ড কনজারভেটিভ, যেই জিনিসটা আমার মধ্যে একটুও ছিল না। চিরকাল সহানুভূতিশীল, উদার মনোভাবাপন্ন বিশাখার বিশ্বাস ছিল ভালোবাসায়। তাই বাপের বাড়ির রাধাকৃষ্ণের মন্দির, নিত্য পুজোর আয়োজন, ঈশ্বরে বিশ্বাস সত্ত্বেও তার সর্বদাই মনে হতো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মাঝে মধ্যে মনের মধ্যে উঁকি মারত সেই বিখ্যাত দুটো লাইন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যাই হোক, অবশেষে ঘনিয়ে এলো বিয়ের দিন। বেশ ধুমধামের মধ্যেই আয়োজন হলো সবটা, কিন্তু বিশাখার মনটা কোথাও যেন একটু ভারাক্রান্তই রইল। চোখের জলেই মেটাতে হলো প্রিয় বাবা মায়ের অনুপস্থিতি। বিয়ে শুরু হতেই বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। প্রকৃতিও যেন বিশাখার মনের ব্যথাকে সঙ্গত দিল। অনেকটা কষ্ট বুকে নিয়ে বিশাখা শুরু করলো তার জীবনের নতুন অধ্যায়। বাঁকুড়া থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বর্ধমান রথতলায় যখন গাড়ি এসে থামলো, তখন গাড়ির দুপাশে থিকথিকে ভিড়। ননদ, দেওর, শাশুড়ি থেকে পাড়া প্রতিবেশী। ঘরে এলো নতুন বউ, কিন্তু শ্বশুর বাড়িতে তখনও ইলেকট্রিসিটি পৌঁছায়নি, তাই বেশ অসুবিধার মধ্যে পড়তে হলো। তবু অভ্যস্ত ধারা থেকে অনভ্যস্ত জীবনে ধীরে ধীরে মানিয়ে নিল মেয়েটা। সপ্তাহখানেকের মধ্যে নতুন বউয়ের আড়ষ্টতা ঝেড়ে ফেলে হেসেলের দায়িত্ব কাঁধে তুলে নিল সে। কারণ শুধু যে রান্নার প্রতি একটা ঝোঁক তাই নয়, রান্না করে কাউকে খাইয়েও দারুণ সন্তুষ্ট অনুভব করত এই তো সেদিনের খেলনা মাটি নিয়ে খেলা করা মেয়েটা। তবু আসল সংসারের জাঁতা কলে সব সমীকরণ কি আর সহজভাবে মেলে? শাশুড়ি থেকে ননদ, সবার মন জয় করে চলা কি চারটিখানি কথা? আর প্রায় সব সংসারই বউয়ের কাছে মায়ের প্রিয় ছেলের পর হয়ে যাওয়ার ঘন ঘন উদ্বেগ সামলানো তো আর মুখের কথা নয়। সেই সঙ্গে কর্তামশাইয়ের টিফিন থেকে শ্বশুরের অফিসের ভাত, সারা দিন নানা পরিশ্রমের মধ্যেও সদা হাস্যমুখে সংসারটা বেশ আপন করে নিল বিশাখা। সংসারের এত পরিশ্রমের মধ্যেও পড়াশোনার প্রতি তার আগ্রহ এতটুকু কমেনি। পড়াশোনার প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল বিশাখার। এরই মধ্যে প্রথম বর্ষ উত্তীর্ণ হওয়ার খবর পৌঁছালো। কর্তামশাইও খুব খুশি হলেন। গিন্নির পড়াশোনার প্রতি ইচ্ছে আছে দেখে রেজিস্ট্রেশন ট্রান্সফার করে গিন্নিকে ভর্তি করে দিলেন বর্ধমানের ওমেন্স কলেজে। রাতে অফিস থেকে ফিরে গিন্নির পড়াশোনায় অল্প বিস্তর সাহায্যও করতেন। এমনি করেই হাসি আনন্দে আর যেটুকু যা মনের কষ্ট নিয়েই বেশ কাটছিল বিশাখার নতুন জীবন। হঠাৎ করেই যেন বিনা মেঘে বজ্রপাত হলো। খবর এলো মিলিটারিদের গুলিতে প্রাণ হারিয়েছেন বিশাখার বাবা। খবরটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি বিশাখা, তৎক্ষণাৎ জ্ঞান হারালো। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল ঠিকই, কিন্তু সারা জীবনের জন্য একটা আফসোস রয়ে গেল। মায়ের জন্য তখন মনটা ব্যাকুল হয়ে উঠল। জানা গেল দুই ভাইকে নিয়ে মা কোচবিহারে বাপের বাড়ি উঠেছেন। কিছুদিন থাকার পর নিঃসন্তান সেজ জ্যাঠামশাই আর জেঠিমার তৎপরতায় মা তাদের কাছে গিয়ে উঠলেন। ইচ্ছে থাকলেও নতুন বউয়ের পক্ষে তখন মাকে নিজের কাছে এনে রাখার উপায় ছিল না। নিজের অসহায়তা যেন চেপে বসলো মনের মধ্যে। কিছুদিন পর অবশ্য
মনটা আবার আনন্দে ভরে উঠল। মা হওয়ার বার্তা দিল শরীর। খবর শুনে বাড়িতে মোটামুটি সবারই বেশ আনন্দ। একদিকে সংসার, রাত জেগে একটু পড়াশুনো, বেশ পরিশ্রমের ছিল। খালি ভাবতাম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমাকে সব কিছু পারতেই হবে, কোনো কিছু নিয়ে ভেঙে পড়লে চলবে না। আস্তে আস্তে দিন ঘনিয়ে এলো। 1972 সালের 24শে নভেম্বর জন্ম নিল প্রথম কন্যা সন্তান। 2-3 মাস যেতে না যেতেই বিশাখা জানতে পারল সে আবার সন্তান সম্ভবা। সংসার সন্তান সামলে আর পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলো না। পড়াশোনার পাঠ চুকিয়ে সে এখন ঘোর সংসারী। দ্বিতীয় সন্তান আসার দিন দশেক আগে আবারও বিপত্তি। বড় মেয়ের প্রচণ্ড ডায়রিয়া। ওই অবস্থাতেই মেয়েকে হসপিটালে ভর্তি করে 7 দিন ওখানেই কাটিয়ে মেয়েকে ভালো করে এবার নিজেকেই ভর্তি হতে হলো, কারণ দ্বিতীয় সন্তান জন্মের সময় আসন্ন। 1974 সালের 9ই জানুয়ারি পৃথিবীর আলো দেখল ছোট মেয়ে। 2 মেয়েকে নিয়ে আবারও শুরু হলো নতুন যুদ্ধ। সারাদিন কাজ আর প্রায় প্রতিটা রাতই মেয়েদের জন্য জেগে থাকা। অনেক সময় দিনের বেলায় ছোট মেয়েকে তোয়ালে করে নিজের সঙ্গে পেঁচিয়ে রেখে চলতো রান্নার কাজ। এত পরিশ্রমের পরও হয়তো শাশুড়ির মন জয় করে উঠতে পারেনি বিশাখা। হয়তো প্রথম 2 সন্তান মেয়ে বলেই সেভাবে কোনো ধুমধাম করে অন্নপ্রাশনও পালিত হয়নি। ঠাকুর বাড়ি থেকে প্রসাদ আনিয়ে 10-15 জন লোককে নিমন্ত্রণ করে কোনো মতে অন্নপ্রাশনের নিয়ম রক্ষা হয়েছিল। বিশাখার আনন্দ বলতে এইটুকুই যে সে নিজে হাতে নিমন্ত্রিতদের রান্না করে খাওয়াতে পেরেছিল। তবু মনের অভিমান মনেই থেকে গিয়েছিল। মুখ ফুটে কখনোই নিজের দাবিটুকু তুলে ধরেনি সে। আসলে যে বাড়িতে শ্বশুর নিজেই সবসময় নিষ্প্রভ, মূল সংসার থেকেই একটু দূরে দূরে থাকতেন, শাশুড়ির কথাই ছিল বাড়ির শেষ কথা, সেখানে চুপ থাকাটাই শ্রেয় বলে মনে হতো। যাই হোক, মেয়েরাও আস্তে আস্তে বড় হতে লাগলো। একজনের 4 আর একজনের 3। দুজনেরই হাতে খড়ি সম্পন্ন করে বাড়ির কাছে রথতলা স্কুলে ভর্তি করে দেওয়া হলো। বড় মেয়ে ছোটবেলায় খুব দুষ্টু ছিল, স্কুলে গিয়ে টুকটাক মারামারিও করত। কিন্তু ছোট মেয়ে ছিল নির্বাক দর্শক, খুব শান্ত প্রকৃতির। ভালো মন্দ মিশিয়ে বেশ চলছিল সংসার। হঠাৎ করেই জানা গেল কর্তামশায়ের ট্রান্সফার হয়েছে কোচবিহারে। খবরটা শুনেই একটু মনটা খারাপ হয়ে গেল বিশাখার। তবে সেই মন খারাপ দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। শাশুড়ির স্বতঃস্ফূর্ত অনুমোদন না থাকলেও এবার কর্তামশাই নিজেই ঠিক করলেন সবাইকে নিয়েই তিনি কোচবিহার রওনা দেবেন। কাজেই বিশাখার খুশির আর অন্ত রইল না। শুরু হলো বাক্স প্যাঁটরা গোছানোর প্রস্তুতি। কেবল হাতের 2টো বালা ছাড়া সমস্ত গয়না শাশুড়ির কাছে রেখে 2 মেয়েকে নিয়ে নর্থ বেঙ্গল এক্সপ্রেসে রওনা হলো ওরা। কিন্তু আবারও সমস্যা, উদ্বেগের মধ্যে পড়তে হলো। ছোট মেয়ের প্রচণ্ড রকম শরীর খারাপ। বাধ্য হয়ে শিলিগুড়িতে নেমে স্টেশনের লকারের সমস্ত লাগেজ রেখে ছোট মেয়েকে নিয়ে হসপিটালে ভর্তি হতে হলো বিশাখাকে। ওদিকে হোটেলে বড় মেয়ে আর হাজব্যান্ড। যাই হোক, মেয়ে একটু সুস্থ হলে দিন 2 পর নিজের হাতের বালা 2টো বন্ধক রেখে হসপিটালের বিল মিটিয়ে শেষ পর্যন্ত পৌঁছানো গেল কোচবিহার। কোচবিহারে থাকার আস্তানাটা ছিল বিশাখার মামার বাড়ির কাছাকাছি, তাই দিদিমা মামা মামিমাদের সহায়তায় নতুন করে সংসার পাততে খুব একটা বেগ পেতে হলো না। সচ্ছলতা তেমন না থাকলেও বিশাখার কাছে কোচবিহার ছিল নিজের স্বাধীন সংসার। ওদিকে প্রিয়জনদের হারানোর কষ্টটা অনেকটা লঘু হয়ে গেছে মেয়ে 2টো কোলে আসার পর। এইভাবেই চলতে লাগলো কোচবিহারের সংসার। একটা স্কুলে চাকরির সুযোগও এলো, কিন্তু মেয়ে 2টোকে দেখাশোনা করবে কে? তাই অনেক চিন্তা ভাবনা করে আর জয়েন করা হলো না। এদিকে কর্তামশাই ইন্টারভিউ দিয়ে ইউবিআই ব্যাংকে চাকরি নিলেন। মেয়েরাও বড় হচ্ছে, এদিকে বাড়ি সহ 2টো সংসারের খরচ। ব্যাংকের মাইনে একটু হলেও বেশি। তবে চাকরি সূত্রে এবারে ঠিকানা হলো মুর্শিদাবাদ। 8 বছর বাদে আমার মাতৃত্বের সুযোগ এলো।
নগরে 1 বছর থাকতে থাকতে 7 মাসে বাড়ি গেলাম এবং ওখানে গিয়ে ওনাদের জানানো হলো বিষয়টা। খুব ভয়ে ভয়ে ছিলাম, যদি আবার মেয়ে হয়। উনি স্পষ্ট জানিয়ে দিলেন, মেয়ে হলে কিন্তু আমাকে জানাবে না। উনি নগরে থেকে গেলেন। আমি 2টো মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম। এখানে এসে মেয়েদের আবার রথতলা স্কুলে ভর্তি করলাম। সবার মনে একই চিন্তা, যদি আবার মেয়ে হয়। কিন্তু কারোর তো সেখানে হাত নেই। দিন এগিয়ে এলো, আমি কিন্তু স্টেডি ছিলাম। 8ই পৌষ, মঙ্গলবার, ইংরাজির 23 ডিসেম্বর 1980, সকাল 9:50 আমার পুত্র সন্তানের জন্ম হলো। ভর্তি হয়েছিলাম 7ই পৌষ রাত 3টের সময়। বাড়ির সমস্ত লোকের খুব আনন্দ। তখনকার দিনে ওনাকে ট্রাঙ্কল করা হয়েছিল। যতটা সম্ভব তাড়াতাড়ি উনি চলে এসেছিলেন এবং সবচেয়ে খুশি হয়েছিলেন আমার মনে হয়েছিল সেই দিনটাতে। সমস্ত চিন্তা ভাবনার অবসান ঘটল আমার। 2 মেয়ের মতো ছেলের বেলাতেও শাশুড়ির থেকে কোনো ইঙ্গিত মিলল না। ছেলের অন্নপ্রাশনের দিন ছোট ননদকে দেখতে এলো। আবারও ঠাকুরবাড়ির প্রসাদ মুখে দিয়ে প্রথম ভাত খেলো বাবু। কিছুদিন পর ছোট ননদেরও বিয়ে হয়ে গেল। এদিকে বিশাখা দেবীকে আবারও বাক্স প্যাঁটরা নিয়ে রওনা দিতে হলো বেথুহা ডহরি, কারণ বরের তখন ট্রান্সফার ওখানে। ছেলে মেয়েদের ওখানে স্কুলে ভর্তি করা হলো। আমি ওদের পড়াতাম। আমাকে 2 মেয়েই খুব ভয় পেত। বড় মেয়ে একটু দুষ্টু ছিল ঠিকই, আমি ওদের মারতাম না। আমার চোখ দেখলেই বুঝে নিত আমি কি চাইছি। ভাইকে 2 দিদি খুব ভালোবাসত, কিন্তু ওর বড় দিদি সবসময় ভাইয়ের ওপর কর্তৃত্ব ফলাতো। ছেলে হিসেবে আমার বাবু খুব দুষ্টু ছিল না। ছেলেকে আমি বাবু বলেই ডাকতাম। ওর ডাক নাম ছিল পার্থ। বড় মেয়ের ডাক নাম মিঠু, স্কুলের নাম জয়শ্রী। ছোট মেয়ের নাম ছোটন, স্কুলের নাম বনশ্রী। 2 মেয়েই স্কুলে আমার স্ট্যান্ড করত। বছর 3 বেথুয়াতে থাকার পর এবার পাড়ি দিতে হলো নবদ্বীপ। ঠিকানা হলো হরিসভা পাড়ার শিবু সেনের ভাড়া বাড়ি। মেয়েরা ভর্তি হলো বঙ্গবাণী বিদ্যালয়ে। নিজের অপূর্ণ ইচ্ছা পূরণের স্বপ্ন অনেক মা বাবাই দেখেন তার সন্তানদের মধ্যে। বিশাখা দেবীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সংসারের চাপে একদিন তাকে পড়াশোনা ছাড়তে হয়েছিল, তাই তার প্রথম প্রায়োরিটি ছিল মেয়েদের ঠিকঠাক পড়াশোনা। কর্তামশাই অফিস থেকে ফিরে আবার বন্ধু মহলে আড্ডা দিতে গেলেও সারা দিনের সমস্ত পরিশ্রম শেষে বিশাখা দেবী বসতেন মেয়েদের পড়াশোনা নিয়ে। তাই নিজে থেকেও কোনোদিন সাংসারিক ভাগ বাটোয়ারা বা স্বামীর ইনকাম, সেভিংস ইত্যাদি নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করতেন না। ছেলে মেয়েদের প্রয়োজনটুকু মিটলেই উনি খুশি। তবে শুধুই যে ছেলে মেয়েদের কথাই তার জীবনের ডায়েরিতে তুলে ধরেছেন এমনটা নয়। তার কর্তামশাই সম্পর্কেও কখনো আবেগ, প্রশংসা বা কোথাও কোথাও নিভৃতে ঝরে পড়েছে অভিমান। বিশাখা দেবী লিখছেন, উনি বাজার করতে ভালোবাসতেন। নিজে যেমন খেতে ভালোবাসতেন তেমনি খাওয়াতেও। মাছ ছিল তার খুব প্রিয়। 2-3 রকম মাছ ছাড়া তার খাওয়া হতো না। অফিসে খাওয়ার গল্প করলে ঝামেলা বাড়ত বিশাখা দেবীর, কারণ মাঝে মধ্যে অফিস কলিগদেরও আবদার মেটাতে হতো। কর্তামশাই সারা জীবন রোজগার করেছেন, তবে তার সঞ্চয়ের খাতার হিসাব ছিল শূন্য। কারোর কথা শুনতেন না, নিজে যা ভালো বুঝতেন তাই করতেন। 19 বছরে যে মানুষটার কাছে এসে 39-40টা বছর সংসারে প্রাণপাত করলেন, ছেলে মেয়েদের মানুষ করলেন, স্বামীর এহেন আচরণে একটু আধটু অভিমান স্বাভাবিক বই কি। তবু যতটা পারতেন বিশাখা দেবী মুখ বুজে হজম করে যেতেন, কারণ ঝগড়া অশান্তি মোটেই পছন্দ ছিল না তার।
নবদ্বীপে বছর চারেক কাটিয়ে এবার আসতে হলো বহরমপুর, মুর্শিদাবাদ। ওখানেও কিছুদিন কাটিয়ে তারপর পার্মানেন্টলি মেমারি। বছর তিনেক ভাড়া বাড়িতে থাকার পর ওখানেই তৈরি হলো ভালোবাসার বাড়ি। কর্তামশাইকে তারপরেও এদিক ওদিক যেতে হয়েছে তার ট্রান্সফারের সৌজন্যে, কিন্তু নিজের বাড়ি ছেড়ে বিশাখা দেবী আর কোথাও যাননি। ছেলে মেয়েদের নিয়ে ওখানেই থাকতেন। সপ্তাহান্তে কর্তামশাই বাড়ি আসতেন। বড় মেয়ে আর ছেলে বাবার প্রতি খুব অনুরক্ত ছিল। ছোট মেয়ে সবসময় একটু সাইডেই থাকতো। বিয়ে সেকেন্ড ইয়ার পড়তে পড়তে মায়ের মতোই 19 বছর বয়সে বিয়ে হয়ে গেল ছোট মেয়ে বনশ্রীর। বিয়ের পর সাংসারিক প্রতিকূলতা সত্ত্বেও ইংলিশ অনার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। বিশাখা দেবীর বড় মেয়ে মিঠু অবশ্য তখনও বিয়ে করেনি। জিওগ্রাফিতে এমএ করে পড়াশোনার একটা জায়গা শেষ করে তার অনেক দিনের শখের পেশা শিক্ষকতা জীবনে প্রবেশ করলো। চাকরি পাওয়ার বছর 2 পর বড় মেয়ের বিয়ে হয়। ছেলে কমার্স গ্র্যাজুয়েট, ছোট মেয়ে প্রাইমারি, বড় মেয়ে হাই স্কুল আর ছেলে ইন্ডিগো এয়ারলাইন্সে। এদিকে কর্তামশাইও আসানসোল, মগরা, বর্ধমান হয়ে পরিশেষে মেমারিতে এলেন ইউবিআইয়ের ম্যানেজার হয়ে। সেই সময় ওনাদের পেনশন ছিল না, কিন্তু হঠাৎ করেই শোনা গেল ডাবল গ্র্যাচুইটি অথবা পেনশন, উভয় সুযোগই থাকছে। বিশাখা দেবীর মত ছিল পেনশনে। ঈশ্বরের কি অসীম কৃপায় বোধহয় এই প্রথমবার বিশাখা দেবীর মতের আর অন্যথা হয়নি। দেবপ্রসাদ বাবু পেনশনটাই প্রেফার করলেন। 2 মানুষে একটু একটু ঠোকাঠুকি লাগলেও বেশ ভালোই কাটছিল। ইতিমধ্যে পরিবারও বাড়ছিল একটু একটু করে। ছোট মেয়ের কন্যা সন্তান তিন্নি এলো প্রথম। তার বছর কয়েক পরে বড় মেয়ের পুত্র সন্তান। ওর মামা আদর করে ওর নাম রাখলো স্বপ্নীল। নাতি নাতনি দুজনেই যেন দু চোখের নয়নের মণি। এরপর বিয়ে হলো আদরের পুত্রের। কিছুদিন পর ঘর আলো করে এলো পুত্রের পুত্র, সবার আদরের পাবলো। বেশ খুশিতেই কাটছিল বিশাখা দেবীর। 3 ছেলে মেয়ে, নাতি নাতনি, ভরা সংসার। কিন্তু কথায় বলে অতি সুখও নাকি সহ্য হয় না। সেই কোন ছোটবেলা থেকে সবটুকু মানিয়ে নিয়ে সংগ্রাম করে চলা বিশাখা দেবীর জীবনে আবারও ঘনিয়ে এলো বিষণ্ণতার কালো মেঘ। কর্তামশাইয়ের লাং কার্সিনোমা ধরা পড়ল, সিরিয়াস স্টেজ। বাবা অন্ত প্রাণ, বড় মেয়ে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ছেলে বড় জামাই মিলে চেন্নাই নিয়ে গেল ওনাকে। সব ঝগড়া, লড়াই, অভিমান সমস্ত ভুলে আপ্রাণ চেষ্টা করলেন বিশাখা দেবী, কিন্তু না। সমগ্র ডায়েরি জুড়ে যাকে বারবার উনি বলে সম্বোধন করে এসেছেন, সেই উনি চলে গেলেন মাত্র 62 বছর বয়সে চির ঘুমের দেশে। বাবা মা ভাই বোনদের ছেড়ে একাকিত্ব বুকে করে যে মেয়েটা একদিন এপার বাংলায় পা রেখেছিল, জীবন বৃত্তের কি অদ্ভুত পরিহাসে আবারও সেই একাকিত্ব তাকে পেয়ে বসল। সন্তানদের যত্ন আত্মীর অভাব ছিল না, তবু বিশাখা দেবীর চারিপাশে তখন যেন শুধুই শূন্যতা। ছেলে মেয়ে থেকে নাতি নাতনি সবাই কর্মজীবনে ব্যস্ত। ছোট বড় মেয়ের শাশুড়িদের সঙ্গে তখন একটা সুন্দর সখ্যতা গড়ে উঠল। তাদের সাথেই বেশ কিছুটা করে সময় কাটত। পাড়ার সকলের খোঁজ খবর নেয়া থেকে বিকেলের গল্প, টিভিতে মনোযোগ দিয়ে খবর শোনা, তারপর নিজের ইচ্ছে ব্রহ্মকুমারীতে ক্লাস করা, বেশ দিব্যি চলছিল। ছোটখাটো শরীর খারাপ ছাড়া বড় কোনো সমস্যা ছিল না। মিঠুর ছেলের চাকরির খবরে আনন্দেরও শেষ ছিল না। তবু কোথাও যেন তাকে একাকিত্ব ঘিরে রেখেছিল। ছেলেমেয়েরা ঘন ঘন কেন তার কাছে আসে না, এ নিয়ে অভিমানও ছিল বিস্তর। আসলে এই বয়সে একজন সঙ্গী যে কত দামি। বয়স এখন 73 পেরিয়েছে। ছোটবেলায় বাংলাদেশে বাড়ির রাধা কৃষ্ণের মন্দিরে নাম জপ করা মেয়েটা এখন সারা দিন কৃষ্ণের নাম জপ করে।
আর এই নাম জপের যে কি মাহাত্ম্য, হঠাৎ করেই যেন উপর থেকে ডাক পাঠালেন তিনি। হয়তো তার কাছেও নির্দিষ্ট কোনো কারণ ছিল না, তাই যেন কিছুটা বেমানানভাবেই নামের পাশে বসিয়ে দেওয়া হলো চলে যাওয়ার হেতু, লিভার কার্সিনোমা, কর্তার পর আবার গিন্নি। তবে কি তিনিও অপেক্ষায় আছেন? কে জানে। সমস্ত মায়া ত্যাগ করে, সংসারের সব বাঁধন ছিন্ন করে, কাল সীমানার গণ্ডি পেরিয়ে বিশাখা দেবী পাড়ি দিলেন মুক্তির পথে। যে আষাঢ়ে একদিন নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন, সমস্ত ঝড় ঝাপটা উপেক্ষা করে নিজের জীবন প্রদীপ জ্বালিয়ে সংসার আর সন্তানদের বুকে করে আগলে রেখেছিলেন, সেই আষাঢ়ের বৃষ্টি যেন নিভিয়ে দিয়ে গেল তার প্রাণ প্রদীপ। হয়তো তার উনির অপেক্ষার অবসানের সাক্ষী হতে বিশাখা দেবী পাড়ি দিলেন না ফেরার দেশে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলা করবে খেলায় আমি। কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।